সহ গণ রঘুনাথামিত তং সজীবম স্বদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদা সহগণ ললিতা বিশাখানিতংশ্চ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবদ জ্ঞান প্রদাতা ভগবানের সেবা অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রীল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর परमेष्ठी गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ सकलेर पूज्य नित्यलीला प्रविष्ट ओम विष्णुपा सच्चिदानंद शील भक्तिनाथ ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकल आमार प्रति प्रसन्न हो। सभाय आगत सकल वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली
ভক্তমণ্ডলী তথা আর যার গৃহে আমরা এসেছি চিরঞ্জিত প্রভু নামেশ্বরী দেবী, সকলকে জানায় আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকে আমরা এসেছি চিরঞ্জিত প্রভুর গৃহে। আর আজকেই আমার এই পরিক্রমার পূর্বে যে সভা, বিভিন্ন গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে, আজকের এই সভাটাই হচ্ছে বিশ্রাম সভা। কাল থেকে আমাদের পরিক্রমা শুরু হবে, পরিক্রমার অধিবাস শুরু হবে, নবদ্বীপ ধাম পরিক্রমা অধিবাস শুরু হবে, অখণ্ড কীর্তন হবে। তারপরে আমাদের 7ই মার্চ থেকে আমাদের শুরু হবে নবদ্বীপ ধাম পরিক্রমার মহোৎসব। নবদ্বীপ ধাম পরিক্রমা আমরা পরিক্রমা করি কেন? নবদ্বীপ ধাম পরিক্রমা করলে আমাদের লাভ কি আছে নাকি? বলছে নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ। এই 9টা দ্বীপ 9 প্রকার ভক্তির অঙ্গ। তার মধ্যে মাঝখানে রয়েছেন অন্তর্দ্বীপ, এটা হচ্ছে আত্মনিবেদন ক্ষেত্র। আত্মনিবেদন শরণাগতির একটা মূল অংশ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এবার 6 প্রকার শরণাগতি কি বললেন? দৈন্য আত্মনিবেদন, গোপতৃপ্ত বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব ও বর্জনাঙ্গীকার। এই ধরনের সব শব্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শরণাগতি সম্বন্ধে লক্ষণগুলো বলেছেন। বৈষ্ণব ধর্মের অলংকার স্বরূপ হচ্ছে দৈন্যতা। যদি দৈন্যতা না থাকে, যদি অভিমান থাকে, অহংকার থাকে, তাহলে বৈষ্ণব ধর্মের যে মূল সোপান, মূল অলংকার, সেটা রইল না। অলংকার রইল মানে আমরা বৈষ্ণব ধর্ম বৈষ্ণবই হতে পারলাম না। দৈন্যতার পরে আছে আত্মনিবেদন। যেমন দৈন্যতা বলতে গেলে আমার গুরুদেবকে আমি দর্শন করেছি, আমার গুরুদেবকে আমি ছিলাম, গুরুদেবের সঙ্গে অনেক বছরই ছিলাম। আমার ছিলাম ভক্তিকুসুম সুমন গোস্বামী মহারাজ 1979 কি 80 সালে আচার্য হলেন। সেই সময় যাই হোক, তো আচার্য সব 1979 সালে প্রথম দর্শন পাই শ্রী চৈতন্য মঠে। আর সেই মঠে আমরা খুবই ভালোবাসতেন, তার স্নেহ পেয়েছি অনেক। গেলেই সন্দেশ দিতেন, তারপরে গুড় দিতেন, খেজুরে গুড়। আর তার কক্ষের মধ্যে, তার ভজন কুটিরের মধ্যে উনি একটা চেয়ারে বসে হরিনাম করতেন।
সুহাস্য বদন নিয়ে, সুহাস্য বদন সবসময় হাসি মুখ, কোনো বিরক্ত নেই। আর যখনই যেতাম আর যখনই চলে আসতাম, মানে তখন তো ছাত্র ছিলাম, ছোট বয়স ছিল, ক্লাস 9-এ কি 10-এ পড়ি তখন। যখন চলে আসতে যেতাম তখন এই সেবককে বলতো, তাহলে সকালে যখন আসতাম, সকালে আমার তোমরা চৈতন্য মঠে তখন মানে কি বলে জল খাবার হতো না, তার আগে চলে আসছেন। জল খাবার হতো কিন্তু ওই সময় হতো না, আরো সকালে। তোর বলতে না না রসায়ন করে দাও, সেবক করে দাও, এই ধরনের স্নেহ পরিচয়। আবার আমাকে বলেছিলেন, এখানে ভাগবত মহারাজের টোলে পড়ো আর মঠে থেকে যাও, বলেছিলেন না? তো যাই হোক, তখন সেই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে ওই মঠে থাকা ইচ্ছা ছিল, ওখানে থাকার ইচ্ছা হলো না। যাই হোক, আমার দাদু ছিল প্রভুপাদের শিষ্য, তিনি বললেন, বাবা যা পড়বার পড়ে না বাড়ি থেকে, তারপরে যাবে, কারণ ওখানে গেলে পড়া হবে না, সেবা নিয়ে থাকতে হবে। আর বাবাও বললেন, যদি যা কিছু করার এখানেই করে যেতে হবে, যদি মঠে থাকতে না পারে কিছু তো করে খেতে হবে। বাবা এরম বললেন, তো পাস করায়, পাস টাস করে তারপর তুই মঠে যাবে, তার আগে যাবে না, আমার আপত্তি নেই। যাই হোক, লক্ষ্যটা ছিল মঠে আসব, গুরু বৈষ্ণবের সাক্ষাৎ সেবা করব। তারপরে সেই সুমন গোস্বামী মহারাজের, তখন একটা অস্ট্রেলিয়াবাসী এক ভক্ত, তার তিনি সেবা করতেন, তার হচ্ছে গৌর দাস তার নাম। এখন অস্ট্রেলিয়ায় গেলে দেখা হয় তার সঙ্গে, এখন বড় বুড়ো হয়ে গেছে, আরো বেশি দেখা হয়, সাধনা করে, হরিনাম করে। কিন্তু তারপরে আরো অনেক আছে, ছিল মহারাজের সঙ্গে সংযুক্ত ছিল সেই সিঙ্গাপুরবাসী এক ভক্ত বিদ্যাপতি প্রভু, আরো সব ছিল, দেখা হয়। আমাকে জিজ্ঞাসা করে, আমি বলি সব মহারাজের কথা বলি, তো মহারাজের আমার খুব খুব মানে মনে পড়ে মহারাজের কথা। আমি আশ্রয় নিন, ওনার দীক্ষা নিইনি, কিন্তু উনি আমার গুরু। সুমন গোস্বামী মহারাজ এক প্রকার আমার গুরু, বর্তপ্রদর্শক গুরু। যাই হোক, সুমন গোস্বামী মহারাজ আজ দেখেছি দৈন্যতার মূর্তি। দৈন্যতার মূর্তি কেন বলছি, মানে তো বয়স হয়ে গেছে অনেক মহারাজের। এক সেবক, তার নাম কৃষ্ণানন্দ কি মনে নেই কি নাম, বললেন যে হ্যাঁ, নাট্য মন্দিরটা একটুখানি অপরিষ্কার হয়ে গেছে, ঝাড়ু দিয়ে আসো না, ঝাড়ু দিয়ে মুছে দিয়ে আসো। সেই সেবক দেখলাম মহারাজকে বলছেন, লাল কাপড় পরা সেবক, না 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 না, কৃষ্ণানন্দ কি একটা নাম ভুলে গেছি আমি, তো এমনি আসতাম যেতাম, বাড়ি থেকে আসতাম যেতাম, মনে নেই। সে তখন মহারাজকে বলছেন, আমি গ্র্যাজুয়েশন পাশ করে এখানে মঠে এসেছি ঝাড়ু দেওয়ার জন্য, গ্র্যাজুয়েশন পাশ করেছি, ঝাড়ু দেওয়ার জন্য এখানে এসেছি, পারবো না আমি, বলে দিলাম। আশ্চর্য হলাম, কত আমি ক্লাস 10-এ 11 ক্লাসে পড়ি তখন। তো আমি চিন্তা করলাম যে কি ব্যাপার। তো যাই হোক, সেই প্রভুকে আমি দেখলাম হাওড়া স্টেশনে,
আমি যাচ্ছি, রথে যাব। রথে বলতে এলাহাবাদে আমি 2001 সাল থেকে একটা এলাহাবাদের মেন শহরে, ওখানে রথ হয় না, হতো না, আমি গিয়ে রথ শুরু করেছি। চিনি ধর্মশালায় থাকতাম ভক্তদের নিয়ে, আমরা যেতাম 10-15 জন যেতাম, প্রতি বছর যেতাম। আর এখানে যেহেতু প্রথম রথ আরম্ভ করেছে, ওখানে অনেক ভক্ত হতো, মানে লোক আসতো, প্রায় 5-6 হাজার লোক আসতো রথে জয়দান করে। এখন তো অনেক রথ হয়ে গেছে, কিন্তু প্রথম শুরুটা আমি করি। এক ভক্ত ছিল রাধামোহন, ছোট্ট বাচ্চা ছেলে, কিন্তু সে পণ্ডিত ছিল। তার তত্ত্বাবধানে সে আমাকে নিয়ে যেত, ওখানকারই স্থানীয় ছেলে। যাই হোক, সেই রথে যে টিকিট ছিল কালকা মেলে এখন দেরি করেছে, 12-13 ঘন্টা লেট চলবে, পরে ছাড়বে। হাওড়া স্টেশনে সব সন্ধ্যে 7:40 ট্রেন ছিল, 2001 সালের কথা বলছেন। আর সে ছাড়লো কখন? পরের দিন সকাল 8টা-9টার সময় ছাড়লো, এতক্ষণ লেট। যাই হোক, স্টেশনে বসে আছি, ভোরবেলা ঝাড়ুদারটা সব এসছে, কিন্তু সেই যে ঝাড়ুদারটা ঝাড়ু দিচ্ছে খানিকটা দূরে, দেখতে পাচ্ছি আমি ওকে দেখেছি কোথাও, কিন্তু মনে করতে পারছে না কোথায় দেখেছি। তারপরে আমার ব্রেন কাজ করে গেল, দেখেছি তো ওখানে। বহুদিন পরে, মানে 1980 সাল আর 2001 সাল, কত 21 বছর পরে চিন্তা একটু কষ্ট হচ্ছে, সন্দেহ লাগছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি মঠে থাকতেন নাকি, চৈতন্য মঠে থাকতেন নাকি? বলছে হ্যাঁ। আপনাকে চিনতে পারলাম না তো। বললাম আমি হচ্ছে মদন মোহন শেঠের নাতি। বললাম মদন মোহন শেঠের নাতি আমি, আর আমি মধ্যে মধ্যে যেতাম আপনার গুরুদেবের কাছে। গুরুদেব তো সমন গোস্বামী মারা যায়। হ্যাঁ, তোরা কিছু বললাম না, তখন মনে 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 হলো এখানে ঝাড়ু দিতে বলেছিল মঠে, আমার গুরুদেবকে এইভাবে মুখের উপর না করে দিয়ে অবমাননা করে চলে এলো। আজ কোথায় ঝাড়ু দিচ্ছে? মন্দিরের প্রাঙ্গণ ঝাড়ু দেয়া ভালো না হাওড়া স্টেশনে ঝাড়ু দেয়া ভালো? কোনটা? মন্দিরে। সেই জন্য সেবায় অবমাননা, কিন্তু মহারাজ কিছু বললেন না, বেরিয়ে যা, কিছু বললেন না। হরে কৃষ্ণ। দৈনতা। ডাক্তার ছিলেন, MBBS পাস করা, সাধারণ একবকা পাস করা না, ডাক্তার ছিলেন। যাই হোক, তখন আমি তখন দীক্ষা নিইনি, কারো থেকে দীক্ষা নিই, নেব ঠিক করে ফেলেছি কার থেকে নেব। তো যাই হোক, তিনি আমার গুরুদেব এখন। তো এই দুই গুরুকে আমি দেখতাম, সঙ্গ করতাম। পাণ্ডিত্যপূর্ণ, শিক্ষিত আমার গুরুদেবও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পাশ করেছেন, কিন্তু দৈনতার প্রতীক, কিছু জানে না, চুপচাপ থাকতেন। যখন ইংরেজি বলতেন একদম নির্ভুল ইংরেজি, ওই 90 বছর 88 বছর বয়সও নির্ভুল ইংরেজি বলতেন, একদম ফ্লুয়েন্ট বলতেন। তখন জিজ্ঞাসা করলাম, আপনার কাছে অনেক সব ভক্তরা আসে, তা আপনি এরম বলেন না কেন? বলছে বাবা, আমি এই বয়সে ম্লেচ্ছ ভাষা বলবো না, এই পরিপক্ক বয়সে ম্লেচ্ছ ভাষা বলবো না। তো যাও, একজন কত ঘটনা বলছে, লীলা বলছে। 1990 সাল, তার নাম অধিযোগ্য দাস, বাঙালি, কিন্তু থাকেন আমেরিকাতে, মানে লন্ডনে থাকেন। তার অ্যাড্রেসও মনে আছে, 10A মর্নিংটন গ্রোভ,
লন্ডনে, অ্যাড্রেস বলেছিল আমাকে, সেটা মনে আছে। তো সে গুরুদেবের পাসপোর্ট করেছে, আমাকে দিয়ে বললো যে আপনি পাসপোর্টটা করে নিন, আপনার ওটা করে নিন। যা হোক 92 সালে পাসপোর্ট রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। এর পাসপোর্ট নিয়ে ভিসাও সব হয়েছে, এবার টিকিট কেটে নিয়ে যাবে। গুরুদেব কিন্তু যার কিছু জানেন না, চুপচাপ। যেদিন নিয়ে যাওয়া হবে তার ঠিক 2-3 দিন আগে ও এসছে, অধিযোগ্য এসছে যে মহারাজ আমি আপনাকে নিয়ে যাব। কোথায়? লন্ডনে। লন্ডনে এই বয়সে, আমার বয়স আমার 94 বছর বয়স, কখন মরে যাব ঠিক আছে? না না না, আমি মেলেচ্ছ দেশে গিয়ে মরবো না। দেখুন, এতে গেল একটা কথা। আজকালকার দিনে যদি কেউ বলে তোমাকে লন্ডনে যাবে, যাবে তো? আমার তো ইচ্ছা ছিল, বাহ, গুরুদেবের সত্য দৌলতে আমারও ঘোরা হবে, এরকম ধরনের মনের একটা খুব খুশি খুশি ভাব ছিল। গুরুদেব না করে যা কিছু করার নেই, বন্ধ হয়ে গেল সব যাওয়া। তো যাই হোক, ও তিনি আবার 1998 সালে 98 সালে আমাকে বলছেন তুমি যাও বিদেশ যাও। তখন আমার 100 বছর বয়স। তো বলছে তুমি এখানে প্রভু অর্জুন প্রভুর সঙ্গে বিদেশ যাও, ও তোমাকে নিয়ে যেতে যায়। আমার তো যাবার ইচ্ছা নেই, ভাষা, নতুন ভাষা, ওদের সব একা বাঁকা প্রশ্ন, উত্তর দিতে আমার দ্বারা হবে না, যাব না। তো উনি বললেন না না যাও, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, গাও না, হবে। তারপরে আর কি করে, উপায় তো কিছু নেই, যেতে হবে। আর সেই যে যাওয়া শুরু হলো আর শেষ হচ্ছে না। যাও, দেখুন আমি কেন বলছি দৈনতা বৈষ্ণবের ভূষণ, আর সেই ভূষণ স্বরূপ, দৈনতার ভূষণ স্বরূপ যে বৈষ্ণবতা, আমি আমার চোখেতে এই দুজনকে দেখেছি। যখনই কোনো কিছু হতো কেউ আসতেন জিজ্ঞাসা করার জন্য, যদি দেখতে ব্যক্তিরা সত্যি করে জানতে চায় তাকে উত্তর দিতেন সঙ্গে সঙ্গে। আর যদি তখন কৌতূহল বসাতে এসেছেন তখন বলতেন আমি জানি না বাবা। আর সেই লোকগুলো তখন বলতে মহারাজের কিছু জ্ঞান নেই বলতেন। তো আমি কি করতাম, আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি যেন বলেন কেন। আমি তো মানে ওনার সঙ্গে খুব সূক্ষ্মভাবে মিশতাম, গুরুদেব হলেও। আপনি এরম বলেন কেন, এতে তো লোক তো অন্যরকম ভাবে। তো বলছেন এই লোক তো এসেছে জানবার জন্য নয়, একটা আমাকে জানবো, আমি কতটা জ্ঞান আছে সেটা জানার জন্য আসে। তো এদের সঙ্গে সময় নষ্ট করে লাভ নেই, তো আমার সময় নষ্ট করা, হরিনামের সময় কম হয়ে যাবে। তো একদিন 1993 সাল চৈতন্য গৌড়ীয় মঠ বৃন্দাবনে অতিথি নিবাসে আমার গুরুদেব আছেন, আমিও আছি তার সেবক হিসাবে। একজন সন্ন্যাসী, ইস্কনের এক সন্ন্যাসী, তার নাম রাধানাথ স্বামী, এখন খুব বড় প্রচারক, নাম ডাক অনেক হয়েছে, তখন ওকে ছিল না। তো জিজ্ঞাসা, নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি, তিনি এসে জিজ্ঞাসা করছেন যে আমি একটুখানি মহারাজের সাথে কথা বলতে পারি। তখন 3:30 বাজে বিকালবেলা, মহারাজ বিশ্রাম করছেন, ওনার নিউমোনিয়া হয়েছিল। আর ওখানকার ডাক্তারের নাম হচ্ছে কে গোপাল, অ্যালোপ্যাথি ডাক্তার, ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়াচ্ছি। ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ খেলে যে স্মৃতি নষ্ট হয়ে যায় তো আমি জানি না। তো যাই হোক, অ্যান্টিবায়োটিক খেলে স্মৃতি নষ্ট হয়ে যায় নাকি, যাই হোক। তো এখন সেই উনি এসে খুব দৈন্যতার সহিত গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করলেন যে, মানে ইংরেজি ভাষা বলছেন। আর গুরুদেব বলছেন বাবা আমি তো 95 বছর বয়স হয়ে গেল, আমার নিউমোনিয়া হয়েছে। উনি উত্তরটা, আমার প্রশ্নটা ছিল
আজকে নরোত্তম ঠাকুরের তিরোভাব, আপনি কিছু নরোত্তম ঠাকুর সম্বন্ধে কিছু বলুন। উনি সেই সাটা বলতে গিয়ে উনি বলছেন, আমার 45 বছর বয়স হয়ে গেল, আমার সমস্ত স্মৃতিভ্রম হয়ে গেছে, এরা আমাকে এলাহাবাদে ওষুধ খাওয়াচ্ছে, সমস্ত মেমারি মানে স্মৃতি সব নষ্ট হয়ে গেছে আমাকে জানা নাই কিছু। তুমি এক কাজ করো না, সামনে ওই মঠে যে আচার্য ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী ওনার কাছে যাও, উনিও আমার থেকে ওখানে ভালো বলতে পারবে। তা উনিও ছাড়ছেন না, যে গুরুদেব মানে মহারাজ দুটো শব্দ আপনার মুখ থেকে বেরিয়ে আসুক, শুনে চলে যাবেন। ইংরেজি ভাষা বলছেন। তখন গুরুদেব দেখলেন, দেখে তারপর শুরু করলেন। সে শুরু আর শেষ হয় না। ডাক্তার কে গোপাল বলেছিল 5 মিনিটের পেছনে কথা না বলে, এখন 2 ঘন্টা হয়ে গেছে, 5:30 বেজে গেছে, 6টা প্রায় বাজতে যায়, সন্ধ্যেবেলা আরতির ঘন্টা পড়ে গেল। ওই সময় উনি কাপড় টাপড় ছেড়ে মানে বাথরুমে গিয়ে কাপড় টাপড় ছেড়ে নতুন আবার কাপড় পরে উনি আহ্নিক করেন ওই সময়। তা মহারাজকে সেই রাধানাথ মাকে বললাম, আপনি আমার যান, বুঝতে পারেন, আপনি আমার বন্ধ করুন, অনেক হয়ে গেছে। মানে সে ঘটনা, সেই হাট খোলার মানে সে নরোত্তম ঠাকুর, সে পরিবার, হাট খোলা দত্ত পরিবার, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, সব কি ধরনের জুড়ে আছে, শিল প্রভুপাদ কি ধরনের জুড়ে আছে, সব ইতিহাস বলছেন। তার পূর্ব সমস্ত বংশের পরিচয় পুরো বলে দিচ্ছে। উনি আগে কি বললেন জানি না কিছু। দৈনতা লোকের ভালো বলবে, এটা উনি, এটার জন্য উনি ওখানে কোনো কিছু পাণ্ডিত্য দেখাতেন না। যিনি জানতে চান তাকে জানাতেন। তো উনি বলতেন যে দৈনতা, সহিষ্ণুতা এগুলো না থাকলে পরিবেজন করা যায় না। আর এই দুটোই অভাব হয়ে গেছে এখন। হ্যাঁ, ইংলিশ বলতেন। ওনার ইংরেজি খুব ভালো ইংলিশ ছিল, মানে কেমিস্ট্রিতে অনার্সে। আমি কিন্তু বলতেন না লিখছ, বলতেন। আমি কেন বলেন না কেন, লিখতেন ভালো, হাতে লেখা খুব ভালো। এই যে আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ইংলিশে লিখে দিয়েছে, হাই শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী, হ্যাঁ ভক্তি প্রমোদ পুরী এসব লিখে অ্যাকর্ডিং টু দ্য সেকশন এত এত, সব একদম লয়ারের মতো লিখেছেন, নিজে হাতে লিখেছেন। যাই হোক, লিখে খাম ভর্তি করে ওনার একটা শিষ্য আছে গৌরদাস চক্রবর্তী, তার নাম, জজ কোর্টের উকিল ছিল, আলিপুর জজ কোর্টের উকিল ছিল, নাম করা উকিল। তার কাছে বললো আমি যখন শরীর ত্যাগ করে যাব তখন তুমি এটা খুলবে মঠে গিয়ে। 1994 কথা বলছেন, লিখেছেন 1994 লিখেছেন। তো যাই হোক, এসব ঘটনা। তো যাই হোক, তো ওনার দেখেছি, হ্যাঁ যদি বলতেন দৈনতা, মনে করো আমি জিজ্ঞাসা করতাম কিরাম দৈনতা যদি কেউ চুরি করে নেয়, মনে করেন আমরা একটা সোনার পেন চুরি করে নিলাম, পেনটা সোনার, হিরে দিয়ে মোড়া সোনার পেন, দেখলো চুরি করে নিল, আপনি খুঁজছেন, লোকটা ওখানেই বসে আছে, চুরি করে পকেটে রেখে দিয়েছেন, কি করবেন আপনি? আর প্রথম করে দেখতে পেয়ে গেলেন ওই পেনটা আমি নিয়েছি, আপনার পেন, মূল্যবান পেন, আপনি কি বলেন? প্রথমে কি বলবেন? এই বাটা চোর বলবেন কেন? বলছে ভাষাটা আমাদের এমন হবে, দৈনতার ভাষাটা এমন হবে, আমি যেটা আমি খুঁজছি মূল্যবান পেনটা, ওটা ভুল করে আপনার পকেটে আছে, দেখতে পাওয়া যাচ্ছে, কৃপাপূর্ব আমাকে পেনটা দিয়ে দেন না, আমি একটু লিখব। এটা একটা বলা হলো। আর যদি হ্যাঁ বাটা, এগুলো বৈষ্ণবের ল্যাঙ্গুয়েজ না, এগুলো দৈনতার ল্যাঙ্গুয়েজ না। কথা বোঝা গেছে? তো আমি এই সমস্ত দেখতাম। তো এই দুই বৈষ্ণব আমি সাক্ষাৎ খুব ওতপ্রোথা মিশিয়েছি, তো যদি জানি
সবাই হয়তো আমার দৈনতা আছে, কিন্তু তার আমার অত মত মিশতাম না। কিন্তু এদের দুই বৈষ্ণবের খুব ওতপ্রোত মিশেছি আমি, মানে ছিলাম, অনেকক্ষণ ধরে ছিলাম। দৈনতা, তারপর আত্মনিবেদন। এই আত্মনিবেদন যেটা কাল মানে আমাদের পরিক্রমা শুরুতে প্রথমেই যাব, আত্মনিবেদন ক্ষেত্র, যোগপীঠ মন্দির, অন্তর্দ্বীপ, হ্যাঁ, অন্তর্দ্বীপে আত্মনিবেদন ক্ষেত্র। এই আত্মনিবেদন শব্দটা ব্যবহার আমরা সাধারণত করি, লোককে বুঝিয়ে থাকি কি বলে না, যে বলি মহারাজের ক্ষেত্রে। বলি মহারাজ তার পিতা বিরোচনকে ইন্দ্র চক্রান্ত করে মানে হত্যা করেছেন, তারপর আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। তা বলি মহারাজ, অনেক বড় ঘটনা, ছোট করে বলছি। তো বলি মহারাজ তার রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য গুরু শুক্রাচার্যের নির্দেশে বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন। 100 খানা যজ্ঞ বিশ্বজিৎ যজ্ঞ করলে তাকে কেউ আর কি বলে এই কি বল ত্রিভুবনে তাকে হারাতে পারবে, ত্রিভুবনে হারাতে পারবে। 99 খানা যজ্ঞে সম্পন্ন হয়ে গেছে, ইংলিশ বলে সাকসেসফুলি সম্পন্ন হয়েছে, যথাযথভাবে সম্পন্ন করে ফেলেছে। সেই যজ্ঞ কুণ্ড থেকে উঠেছে, ঘোড়া উঠেছে, হাতি উঠেছে, ধ্বজা উঠেছে, সব উঠেছে। আর একটা যজ্ঞ করা মাত্র বাকি আছে। তখন দেবদেবীদের টনক নড়ে গেছে। অর্থ বোঝেন তো, টনক নড়ে গেছে, অর্থ বোঝেন, টনক নড়ে গেছে, চিন্তা এসে গেছে, আরে আর একটা তো বাকি আছে, যদি একটা এটাতে সম্পূর্ণ করে ফেলে তাহলে আমাদের তো স্থান হবে না এখানে। কোথায় এলেন? মানে বিষ্ণুর কাছে এলেন। রক্ষমাম রক্ষমাম রক্ষমাম, বিষ্ণুকে গেলেন, সমস্ত বৃত্তান্ত বললেন। বিষ্ণু তখন অদিতিকে অবলম্বন করে বামন দেব রূপ নিয়ে সে যজ্ঞশালায় ভিক্ষা করতে এলেন, হাতে একটা ছাতা, একটা কুমণ্ডল। বামন দেব প্রবেশ করলেন যজ্ঞশালায়, বললেন, হে রাজন, ভিক্ষাং দেহি। সেই ভগবানের তো রূপ, আকর্ষণ করা রূপ। আকর্ষিত হয়ে গেলেন বলিদেব, মানে বলি মহারাজ। আর শুক্রাচার্য, গুরু শুক্রাচার্য দেখে ফেললেন কি না, এ তো সাধারণ ব্রাহ্মণ নয়। তো বিষ্ণু এসছে, চাইলেন কি ত্রিপাদ ভূমি। বলি মহারাজ বললেন, আমি এত বড় একটা রাজা, ছোট্ট ছোট্ট পা, আর তুমি আমার ত্রিপাদ ভূমি চাইছো? আমি অপমানিত পদ্ধতি। এমন চেয়ে না, 10টা গ্রাম চেয়ে না, 20টা গ্রাম চেয়ে না, সোনা হিরে চেয়ে না, যে তোমার আর অন্যান্য কয়েক পুরুষ তোমরা বসে বসে ভিক্ষা করতে হবে না, বসে বসেই সব তোমাদের জীবিকা নির্বাহ করবে। তখন বললেন কি, হে রাজন, আমি ব্রাহ্মণ, যেটা প্রয়োজন সেটা চেয়েছি, দেবার দাও, তাহলে অন্যত্র চলে যাও। ব্রাহ্মণ যদি ভিক্ষা করতে এসে যদি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে একটা মনের একটা দুঃখ তো রয়েছে, আর ভয়ও রয়েছে। ব্রাহ্মণ যদি চলে যায় তাহলে তো আমার অমঙ্গল হবে। তো যাই হোক, বলি মা তো সংকল্প করতে রাজি হয়েছেন। শুক্রাচার্যের মাধ্যমে ফাঁকে দেখে নিয়েছেন বিষ্ণু। শিষ্যকে বলছে, এই বলি, বুঝে ত্রিপাদ ভূমির ছলনা তোমার সবকিছু নিয়ে নেবে, তুমি একদম রাজি হো না। হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু। বিষ্ণু কথা শোনার সঙ্গে সঙ্গে বলি মহারাজের উৎসাহ আরো বেড়ে গেছে।
সংকল্প করে ফেললেন, পা বাড়তে লাগলো, বাড়তে 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 বলিমার সমগ্র রাজ্য দখল করে নিল। আমরা হলে কি বলতাম, আরে মশাই আপনি দেখিয়েছেন ছোট্ট ছোট্ট পা, আমি ওই জন্য রাজি হয়েছিলাম, এখন বড় বড় পা করে হলে হবে নাকি, দেবো না আমি। দখল করে নিয়েছে, তৃতীয় পা নাভি থেকে বার করে, হে মহারাজ বলি, দুটো পায়ে তো আমি তোমার সমস্ত দখল করে নিয়েছি, ত্রিপাদ ভূমি দেবো বলেছিলে, আর একটা পা রাখবো কোথায়? সত্যিকার আত্মনিবেদন, ভগবানকে দিয়ে আমি নিঃস্ব হয়ে যাব। সাধারণত নিঃস্ব হয় না তো, ভগবান পূর্ণ বস্তু, আমরা মনে করি আমরা নিঃস্ব হয়ে যাব ভগবানকে দিয়ে, নাকি? তো যাই হোক, ত্রিপাদ ভূমি আমরা তখন খুশি খুশি মনে, কোন রকম বিরক্তি বোধ না করে, বিতর্ক না করে, না দেবার ভান না করে, মানে দেব না এই ভাব না দেখিয়ে খুশি খুশি মনে বললেন, আর তো কিছু নেই ভগবান, আমার এই শিরে পা। ভগবান যদি শিরে পা দেয় সেটা ভালো না খারাপ? ভালো না খারাপ গো? এই জন্য আত্মনিবেদন এইভাবে করতে হবে, ভগবানকে দিয়ে আফসোস করলে হবে না। মঠে এলাম আফসোস করছি, আমার তো বললো যে আমি আগে যেটা বললাম, আমি পাশ করে গ্রাজুয়েশন পাশ করেছি, ঝাড়ু দেব? হবে না। আমি অমুক করি, ঝাড়ু দেবো, আমি করবো তমুক করবো, হবে না। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হোমরে। কুকুরের স্বভাবটা কি? কি খায় কুকুর? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। থাকে কোথায় কুকুর? সেটা বলছেন আচার্য, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমারও দ্বারে। দরজা করা, প্রতিজনের আসিতে না দিব, রাখিব গড়ের পাড়ে। একদম তাড়িয়ে দেবো, প্রতিম মানে যারা শত্রু। আত্মনিবেদন এরকম কুকুরের মতো একদম। ভগবানের কুকুর হতে হবে। কুকুরের যে আত্মনিবেদন তার প্রভুর প্রতি, মারলেও যায়, কুকুর মারলেও যায়, ঠিক ফিরে আসে। আমরাও তাই যত দুঃখ পাই, আমাদের ছিল প্রভুপাদ বললেন না, শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনা সত্ত্বেও হরিভজন ছাড়বো না। একটু গন্ডগোল হলো, মঠে থাকার দরকার নেই, চলো। একটু গন্ডগোল হলো, এই গুরু ভালো না, চলো। একটু গন্ডগোল হলো, নানা রকমের সমস্ত মনের ভাব নিয়ে আমরা চলি, আত্মনিবেদন হয় না। এই আত্মনিবেদন ব্রহ্মা, এই যে আত্মনিবেদন ক্ষেত্র, অন্তর্দ্বীপ, অন্ত মানে কি? হৃদয়ের অন্তঃকরণ থেকে আমাদের ব্রহ্মার উপলব্ধি হয়েছিল, আমি যা করেছি অন্যায় করেছি, কি করেছি? ব্রহ্ম বিমলা, ব্রহ্মা কৃষ্ণকে সন্দেহ করলেন, সত্যি করে নন্দময়ের ছেলে কৃষ্ণ সর্বেশ্বর ভগবান? না না, কি করে হয়? এ তো উচ্ছিষ্ট দই অন্ন খাচ্ছে, খেলাচ্ছে, হেরে যাচ্ছে। ভগবান তো কখনো হারবেন না কারো কাছে, কারো তো উচ্ছিষ্ট খাবে না। এটা কেন হচ্ছে? নানা রকম ভাবে সন্দেহ করে, এটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, জানবেন। কেন ভগবান তার
ব্রজের গাভীদের এবং ব্রজগোপীদের মনোভাব পূর্ণ মনের যে আশাকে পূর্ণ করার জন্য লীলা করলেন। কেন? ব্রজগোপীদের ইচ্ছা ছিল যেরকম যশোদা মা যেরকম করে খাইয়ে দেন কৃষ্ণকে, আমরাও খাওয়াতে চাই। গাভীদের ইচ্ছা হলো, পরমার্থের সবটাই ভালো সম্ভব। যেরকম ভাবে যশোদা মা দুধ খাওয়ায়, আমরা কৃষ্ণকে দুধ পেলাম। সেই জন্য ব্রহ্মাকে এই ধরনের চক্রান্তে ফেলে দিয়ে, আর ব্রহ্মাও এই ভেবে গোবৎসকে হরণ করে নিলেন, সুমেরু গুফাতে রাখলেন। আমার গোপবালক মানে হরণ করলেন, সুমেরু গুফাতে রাখলেন। পরীক্ষা করবেন কেন? যে এবার দেখবো ভগবান এ কিভাবে লীলা করে। চলে গেলেন, 1 বছর হয়ে গেল। ভগবানও সঙ্গে সঙ্গে শরীর থেকে একই রকমের গোপবালক, একই রকমের গোবৎস বাছুর হয়ে গেল। আর গোপীদের বাড়ি বাড়ি চলে গেল। এইভাবে গোপীরা ভাবছে আমার ছেলে, এরা খাওয়াচ্ছেন। গরুগুলো ভাবছে আমারই বৎস, খাওয়াচ্ছেন। এই জন্য একটা কারণটা এটাই। কিন্তু ব্রহ্মা তো মনে মানছে না। ব্রহ্মা মনে মনে ভাবছে আমি তার অন্যায় করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত কি আছে? সে প্রায়শ্চিত্ত করার জন্য যে স্থানে এসে ধ্যানস্থ হয়েছিলেন প্রায়শ্চিত্ত করার, সেই স্থানকে বলা হয় অন্তর্দ্বীপ। হৃদয়ের অন্তঃকরণ থেকে এটা প্রায়শ্চিত্ত বিধান করেছিলেন বলে অন্তর্দ্বীপ। দ্বীপ মানে নবদ্বীপটা হচ্ছে, নবদ্বীপ মানে 9টা দ্বীপ, তার মধ্যে মাঝখানে মধ্যবিন্দু টিপ, স্বরূপ অন্তর্দ্বীপ। সেখানে বসে ভগবান ব্রহ্মার দর্শন দিলেন আর বললেন দ্বাপর যুগে আমি আসবো এই রূপে। কৃষ্ণ তো কালো ছিলেন, এখন হলেন গোরা ফর্সা। আমি এই রূপে আসবো আর তুমি আমার সঙ্গে আসবে, আমার নামের মহিমা প্রকাশ করবে। দেখবেন চৈতন্য চরিতামৃতে লেখা আছে, পরিষ্কার লিখছেন, হরিদাস দ্বারা করিলেন নাম মাহাত্ম প্রচার, সনাতন দ্বারা করিলেন ভক্তি সিদ্ধান্তের বিচার, স্বরূপ দ্বারা করিলেন রাধা কৃষ্ণের রস প্রেম লীলা, কে বুঝিতে পারে এই গম্ভীর চৈতন্যের খেলা। লেখা আছে। তাহলে তুমি বলবে, কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা? সেই ব্রহ্মা কলিযুগে ব্রহ্ম হরিদাস এলেন, আর সেই কৃষ্ণ এলেন চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। আর এখানে এসে ভগবান শচী মাতার গর্ভে জন্মলীলা প্রকাশ করলেন। আর এই স্থানেতেই তৈত্তিক বিপ্র এলেন। তৈত্তিক বিপ্র, যাকে জগন্নাথ মিশ্র আর শচী মাতার বড় ছেলে বিশ্বরূপ সব মিলে আপ্যায়ন করে ভগবানকে, উনি তৈত্তিক বিপ্র গোপাল ছিল, নিজে হাতে রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে খাবেন এসব বিচার করেছেন। আর যখনই রান্না করে ভোগ লাগানোর জন্য চোখটা বুঝতে তো হয় নাকি, আচ্ছা দেখছে যে আরে নিমাই, শচী মাতার ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত, এসে নিমাই পণ্ডিত তো নয় না, হ্যাঁ, ছোট্ট বাচ্চা এসে খাবলে নিয়ে নিল, এই সব নষ্ট করে বুঝতে পারলেন না। প্রথমবার হয়ে গেল, ওটা সাধু তো
বলছেন যে আমাদের তো ভগবান আজকে ফলকেই থাকতে বলছে, আর রান্না করবো না ফলটাকে। আমার বাড়িতে কোনো সাধু গেছে শুধু রান্না করে না খেয়ে ফল খায়, তার মানে কি আমার কি মনোভাব হবে? একই মনোভাব তাদের মনে এসে গেল। বলে না না না, আপনি আবার রান্না করলেন, দ্বিতীয়বারও একই অবস্থা হলো, তৃতীয়বার অনেক রাত্রি হয়ে গেছে, আর ভগবানের যোগমায় প্রভা সবাই বিশ্রামে চলে গেছে, সবরাই এখন সবাই নিস্তব্ধ। আর গোপাল ঘরের মধ্যে বাইরে থেকে হুড়কো বলে না, হুড়কো ছিল না, শেকল লাগিয়ে দিয়েছে। সেই সময় হুড়কো ছিল না, শেকল লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন সেই সব চলছে, সবাই নিশ্চিন্ত, উনিও তৈত্তিক বিপ্র নিশ্চিন্ত, এখন আর গোপা ও আসবে না। এবার আমার যখন চোখটা বুঝেছে, দেখছে এসে গেছে, চিৎকার করার আগেই, চিৎকার করে সকলকে ডাকার আগেই সেই চৈতন্য মহাপ্রভু 8 হাত দিয়ে দর্শন দিলেন তৈত্তিক বিপ্র। 4 হাতে আছে শঙ্খ চক্র গদা পদ্ম, সত্য যুগে ত্রেতা যুগে ধনুষ্মান রামচন্দ্র 2 হাতে ধনুষ্মান, আর 2 হাতে আছে বাঁশি। মানে দেখিয়ে দিলেন, তুমি যাকে ডাকছো সে তো আমি। এই ঘটনা হয়েছিল ওই বলে ওই অন্তর্দ্বীপে, হ্যাঁ, যোগপীঠ মন্দির, আত্মনিবেদন ক্ষেত্র। তারপরে এখানে অনেক ঘটনা রয়েছে, এখানে অনেক ঘটনা আছে, তাও যেগুলো মূল্যবান ঘটনা সেগুলো বলা ভালো, অনেক ঘটনা বলে লাভ নেই। তো এখানে এইভাবে প্রকাশ করলেন যে আমি সেই ব্যক্তি। তো ভুলে গেলেন, প্রত্যেকে ভুলে গেলেন, সেই যে আত্মহারা হয়ে গেলেন। এইখানে কত আরো আরো লীলা হয়েছে। নিত্যানন্দ প্রভু আসতেন, জীব গোস্বামী এলেন, যখন যখন নিমাই পণ্ডিত চলে গেলেন, হ্যাঁ, যেরকম ধরনের অনেক সব লীলা, শচী মাতাকে, কৃষ্ণ প্রিয়াকে, লক্ষ্মী প্রিয়াকে দিয়ে অনেক ঘটনা রয়েছে, সব ঘটনা ওখানে হয়েছিল। তৈথি বিপ্র লীলাটা আমার খুব ভালো লাগে, ওই জন্য বললাম। হ্যাঁ, যাই হোক, এখন তো সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। আমি সেই রাস পূর্ণিমার সময় বেরিয়েছিলাম মঠ থেকে, মায়াপুর মঠ থেকে রাস পূর্ণিমার সময় বেরিয়ে যাচ্ছে, সেইতে প্রচার করে যাচ্ছি। শুধু এই মানে ভারতবর্ষে নয়, বাইরেও যেতে গেছি, করতে করতে এখন আজকে ঢুকবো। ভগবান নিয়ে যায়, তো ইচ্ছা তো হয় না, ইচ্ছা তো হয় কিন্তু উপায় তো নাই, নাকি ভগবান ইচ্ছাটাই হবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা হলে তবে ফল ধরে। সে আত্মনিবেদন ক্ষেত্র আমরা পরশু দিন, মানে 7ই মার্চ আমরা পরিক্রমা করব। তারপরে সীমন্ত দ্বীপ করব। এসব কথা কোনো ওখানেই বলা ভালো, এখানে বলা ভালো না। 6ই মার্চ আমাদের, আমরা আগে আগে করে নিই, এই কারণে ভিড় ভাড় কম থাকবে। হ্যাঁ, আমার 6 তারিখে আসবেন। 6 তারিখে আমরা, আচ্ছা 7 তারিখে আমরা পুরো অন্তর্দেশ সীমিত দুটি সেরে নেব একসঙ্গে। যাই হোক, তো একদিনে সেরে নেব। হ্যাঁ, ভোর 5টায় বেরোবো, আর বিকালবেলা 5টা থেকে 6টা সময়। যাও, আমাদের এই ধরনের পরিক্রমা তো হচ্ছে। আমরা আরেকটা কথা না বললে হয় না, এইখানেই কেশব কাশ্মীরি
নিমাই পণ্ডিতের কৃপা পেয়ে হয়ে গেল কি নিম্বার্কাচার্য, এইখানে এসেছিলেন। গঙ্গার পাড়ে তর্ক হয়েছিল, ঠিক কথা। ভোরবেলা মহাপ্রভু কৃপা নেওয়ার জন্য মহাপ্রভু যখন স্বপ্নে দর্শন করলেন, সরস্বতী দেবী বললেন, আরে আমি তোমাকে এই সময় তো আমি আমার তো সাহায্য করতে পারবো না, কিন্তু আমারও প্রভু, তার মানে উনি কি নারায়ণ? হ্যাঁ নারায়ণ। তুমি অপরাধ করেছো ওর সাথে তর্ক করতে গিয়ে, তুমি যাও। তো অনেকে আছে, তার আগেতে উনি ছিলেন, উনি যা ওনার যে লীলা আছে, তো এইভাবে কেশব কাশ্মীর, তো এইভাবে তো করতে 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 সব হলো। হ্যাঁ, তো এখান থেকে নিম্বার্ক আচার্যের অন্য হলো, সেই আত্মনিবেদন ক্ষেত্র থেকে। এখন অনেক আছে আমার ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ বলবেন, উনি এক ভালো বক্তা, বিশাল উনি আগে বলবে, তারপর আমি বলবো। উনি ছিলেন না তখন, যাই হোক চলে গেছিলেন, কোনো কাজ ছিল, এখন এসে গেছেন, আপনারা তখন শুনুন। হ্যাঁ, হরে কৃষ্ণ।